উসমান হাদী হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয়, এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম। অবশেষে হাদী হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের খাঁচায়। এই দুই কালপিটের ধরা খাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে পাপ কখনো চাপা থাকে না। আর তাদের গ্রেফতারের সাথে সাথেই তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আঁতকে উঠবে সাধারণ মানুষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের সহায়ক তথ্যের জন্য 55 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সিক্স ফর জাস্টিস SFJ। অবশেষে শরীফ ওসমান হাদীকে হত্যার ঘটনায় জড়িত দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছেন তারা, এমনটাই জানিয়েছে। ওনাদের জবাব মানে জামাতে ইসলামের জবাব কে দিল? চরমনাই পীর সাহেব। আবার দেখেন এই চরমনাই পীর সাহেবও কিন্তু জামাতে ইসলামকে দেখতে পারতো না। এরকম সময় গেছে না ভাই? গেছে তো। তার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই 8টা দলকে এক করা। ওনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগও না, বিএনপিও না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসলামিক মাইন্ডের সবাইকে এক জায়গায় আনা, এবং এটা ভাঙ্গা দেওয়ার জন্য ভাই বহু রকম চেষ্টা করা হয়েছে। ওদিক থেকে এদিক থেকে চারিদিক থেকে টাকা দিয়ে ভয় দেখায়া, এই যে মাঝে মাঝে আমরা শুনতাম না হেফাজতে ইসলাম চলে যাইতেছে, চরমনাই পীর সাহেব চলে যাইতেছে, এগুলো কেন শুনতাম? এগুলো গুজব ছড়াই দিয়া আমাদের মনোবল ভাঙ্গা দিত। হ্যাঁ ভাই, মনোবল ভাঙ্গা দিত তারা, আমাদের মনে সন্দেহ ঢুকাই দিত। কিন্তু যাই হোক, আজকের দিনটা সেই দিন যেদিন আমরা দেখতে পাইতেছি ভাই শুধু 8 দল না, সাথে আছে এনসিপি, সাথে আছে কর্নেল অলি আহমেদ সাহেব, বীর বিক্রম কর্নেল অলি আহমেদ সাহেব। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন। তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বুঝতেই পারছেন, ভিডিওর শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তো আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন। আমি কথা বলার আপনারা সরাসরি মূল নিউজে নিয়ে যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। হ্যাঁ, এমন কোনো কাজ করা যাবে না যেন বদনাম হয়, কিন্তু সেটা কি ঠেকাইতে পারতেছি? আমরা ঠেকাইতে পারতেছি না। আমি যখন কথা বলতেছি ঠিক সেই মুহূর্তে কারণ বাজারে চলতেছে মারামারি, লাঠি নিয়ে মারামারি চলতেছে দুই পক্ষ। এক পক্ষ হচ্ছে চাঁদাবাজ, আরেক পক্ষ হচ্ছে ব্যবসায়ী। চিন্তা করেন, চাঁদা দিবে না দেখে এখন লাঠি নিয়ে আঘাত হানতে আসছে। ওনারা মানববন্ধন করতেছিল, কারণ বাজারের ব্যবসায়ীরা ওই মানববন্ধনে এসে হামলা করছে। তারপরে দুই পক্ষ কোথায় যাবে মানুষ, কোথায় নিবে আশ্রয়? হ্যাঁ, ওই মারামারি শেষের দিকে র্যাব আসছে, পুলিশ আসছে, আবার দেখলাম মিলিটারিও আসছে, আমাদের আর্মি ভাইরাও আসছে। কিন্তু আইসা লাভ কি? কত জায়গায় দৌড়াবে? এরকম ঘটনা তো প্রায় সব জায়গায় ঘটতেছে। মানুষ কোথায় নিরাপদ আশ্রয় নিবে? ওই নিরাপদ সড়ক চাইর মতো নিরাপদ একটা আশ্রয় তো দরকার। মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যাবে, তাই না? কিন্তু পুলিশ কি সে আশ্রয় দিতে পারতেছে? দিতে পারলে এই যে চাঁদাবাজরা এখনো কেমনে ঘুরা বেড়ায়, এখনো কেন চাঁদাবাজি করে, চাঁদাবাজি নিয়ে কেন এখনো মারামারি হয়? যার জন্য বললাম ভাই, ওই ঘর সামলাইতে হবে। দেখেন ডাক্তার শফিকুর রহমান কি চমৎকারভাবে স্মার্টলি ওনার নিজের ঘর সামলাইছে। ওনার ঘর কোনটা ছিল? ইসলাম। হ্যাঁ ভাই, এই যে ইসলামিক দলগুলা ছিল, এরা কিন্তু কেউ একসঙ্গে ছিল না। জামাত ইসলামের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, অনেকে মনে করে বিএনপি, আওয়ামী লীগ এরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদম না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইসলামিক মাইন্ডের যতগুলো দল ছিল তাদেরকে এক করা, এক জায়গায় আনা। আপনারা শুনেন নাই হেফাজতের আমির সাহেব, বাবুনগরী সাহেব বলছিল না জামাত ইসলামকে ভোট দিলে যারা ভোট দিবে তারা জাহান্নামে যাবে? তার মানে দেখেন কতটা দূরত্ব ছিল। কিন্তু ওই টাইমে জামাত ইসলাম কোনো জবাব দিছে না, একদম চুপ ছিল। বাবুনগরী সাহেব যেটা বলছে ওইটার জবাব কে দিছে? আমাদের চরমনাই পীর সাহেব জবাব দিছে। পীর সাহেব আইসা বলছে, আচ্ছা আপনি যে বললেন ওনাদেরকে ভোট দিলে জাহান্নামে যামু, তাহলে কাদেরকে ভোট দিলে বেহেশতে যামু? আপনি কি বুঝাইতে চাইলেন? কাদেরকে ভোট দিতে হবে সেটা তো বললেন না। তার মানে কি আমরা সেই টেন্ডারবাজ, চাঁদাবাজ এদেরকে ভোট দিব? দেখছেন ওনাদের জবাব মানে জামাতে ইসলামের জবাব কে দিল? চরমনাই পীর সাহেব। আবার দেখেন এই চরমনাই পীর সাহেবও কিন্তু জামাতে ইসলামকে দেখতে পারতো না। এরকম সময় গেছে না ভাই? গেছে তো। তার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই 8টা দলকে এক করা। ওনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগও না, বিএনপিও না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসলামিক মাইন্ডের সবাইকে এক জায়গায় আনা, এবং এটা ভাঙ্গা দেওয়ার জন্য ভাই বহু রকম চেষ্টা করা হয়েছে। ওদিক থেকে এদিক থেকে চারিদিক থেকে টাকা দিয়ে ভয় দেখায়া, এই যে মাঝে মাঝে আমরা শুনতাম না হেফাজতে ইসলাম চলে যাইতেছে, চরমনাই পীর সাহেব চলে যাইতেছে, এগুলো কেন শুনতাম? এগুলো গুজব ছড়াই দিয়া আমাদের মনোবল ভাঙ্গা দিত। হ্যাঁ ভাই, মনোবল ভাঙ্গা দিত তারা, আমাদের মনে সন্দেহ ঢুকাই দিত। কিন্তু যাই হোক, আজকের দিনটা সেই দিন যেদিন আমরা দেখতে পাইতেছি ভাই শুধু 8 দল না, সাথে আছে এনসিপি, সাথে আছে কর্নেল অলি আহমেদ সাহেব, বীর বিক্রম কর্নেল অলি আহমেদ সাহেব।
ওনার আশাটা ছিল ভাই একটা চমৎকার ব্যাপার। হ্যাঁ ভাই, জামাত ইসলাম কি জাদুর কাঠি আছে তাদের কাছে জানি না, কি স্মার্টলি খেলতেছে। দেখেন এই যে কারণ বাজারের একটা ঘটনা বললাম, দেখেন এই কারণ বাজারের লোকরা এখন যদি একটা আশ্রয় চায়, কার কাছে আশ্রয় চাইবে? তাদের কাছেই তো আশ্রয় চাইবে যারা বলছিল যে আমরা একটা নিরাপদ দেশ গড়তে চাই, আমরা আপনাদের নিরাপত্তা দিতে চাই। যারা চাঁদাবাজি করবে, যারা আপনাদের কাছে চাঁদা চাইবে, তাদের হাত আমরা অবশ করে দেবো। তার মানে এই যে একটা আশ্বাস দিল, এই যে একটা ভরসা দিল, এই কারণ বাজারে সবাই কিন্তু এখন ভোট দিতে গেলে চিন্তা করবে আমরা কোথায় আশ্রয় পাবো, কোথায় আমরা আমাদেরকে বাঁচাইতে পারবো, কোথায় আমরা নিরাপত্তা পাবো, এটা ভাববে না। এভাবেই ভাই দেশের সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণ বাজার থেকে চলেন আমরা চলে যাই ওই যে করাইল বস্তিতে। করাইল বস্তিতে কি হয়েছিল দেখেন, মাঝরাইতে ওইখানে আগুন লাগছে। ভোরবেলা ফজরের নামাজ পড়াই ডাক্তার শফিকুর রহমান সাহেব সশরীরে ওইখানে চলে গেল। আর সবাই তখন ঘুমাচ্ছিল ল্যাবের নিচে, উনি কিন্তু চলে গেল। উনি শুধু সশরীরে যায় নাই, যাবার সময় খাবার নিয়ে গেছিল, খিচুড়ি রান্না করে নিয়ে গেছিল। দেখেন ওই খিচুড়ি সবাইকে দেবার আগে আগে নিজেই উনি ওই খাবারটা খাইছে সবাই সামনে। ওই খাবারটা ঠিক আছে কিনা আগে উনি নিজে খাইছে, তারপরে সবাইকে দিছে, তারপরে কম্বল দিছে। আবার দুপুরবেলায় ওনাদের জন্য খাবার পাঠাইছে। আপনারা যান, আপনাদের একদম আমি অনুরোধ করবো আপনারা চলে যান, একটু রিক্সা ভাড়া দিয়ে যায় জিজ্ঞাসা করেন যে এ ভাই আপনারা কাকে ভোট দিবেন। কি বলবে জানেন? যে আমাদের পাশে কেউ ছিল না, সরকারও আসে নাই, আমাদের পাশে আসছিল জামাতে ইসলাম, আমরা তাকে ভোট দিব। আমি আলাপ করেই বলতেছি ভাই। হ্যাঁ ভাই, ওইখানে অনেকের সাথে আমার যোগাযোগ আছে এই করাইল বস্তিতে, যেহেতু আমি তার পাশেই থাকি। আমার বাসার যে আমাদের হেল্পিং হ্যান্ড সে ওইখানে বসবাস করে, যাই নাই কথাটা বলতেছি। দেখেন কতটা মানবিক ওনারা, মানবিক বইলাই তো ভাই এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াইছে না। তারপরে দেখেন এখানে থাইমা নাই, আরো কত কাজ করছে গোপনে গোপনে, যেটা আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন নাই। একটা স্লোগানের কথা মনে হয়, হরি কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টাইনা তোল। ব্যাপারটা কিন্তু শুধু একটা স্লোগান না, এটা অনেক বড় একটা বার্তা বহন করে, যেটা সারা বিশ্বে ছড়ায় গেছে। যেখানে যেখানে ভাই বাংলাদেশের মানুষ আছে তারা একটা জিনিস বুঝতে পারছে, হায় হায় কারা বলতেছে এই কথা, হরি কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টাইনা তোল, সনাতনী ধর্মের ভাই বোনেরা বলতেছে। ভারতের সনাতনী ধর্মের ভাই বোনেরা কি একটু ভাববে না, হায় হায় জামাত ইসলাম তো তাহলে আমাদের জন্য কোনো হুমকি না? এটাই তো প্রমাণ করে, এটাই কি বলে স্মার্ট রাজনীতি। এখানেই শেষ না ভাই, আরো দেখেন আরো কি খেলছে জানেন? ওই খেলাটা ছিল ওই যে ডাকসুর নির্বাচনের সময়। ডাকসু নির্বাচনের সময় ডাকসু কিন্তু নিজের নামে নির্বাচন করে নাই, হ্যাঁ ভাই, শিবিরের নামে নির্বাচন করে নাই। ওনারা একটা প্ল্যাটফর্ম বানায় নিছিল, একটা ঐক্য জোটের মতো। এখানে ভাই পাহাড়ি দেশের মানুষও থাকতে পারবে, আবার সমতল দেশের মানুষও থাকতে পারবে। এখানে হিন্দুও থাকতে পারবে, মুসলমান থাকতে পারবে, খ্রিস্টান থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, কারোর জন্য কোনো বাধা নাই। ওইভাবেই রাজনীতি কইরা দেখেন ডাকসুর 4টা ইউনিভার্সিটি থেকে যে রেজাল্টটা নিয়ে আসলো সেটা তো আপনারা দেখছেন। ওই একই জিনিস ভাই, কপি ফটোকপি তো দেখেন। এই যে জামাতে ইসলামের আজকে যে ঐক্য জোট 13 দল নিয়ে, ওই একই জিনিস ছিল ডাকসুতে, ওইটারই ফটোকপি এই জামাতে ইসলামে। ওই একইভাবে খেলতেছে, কিন্তু কিভাবে চমৎকারভাবে সবাইকে কাছে নিয়ে আসলো। এখন কি আর বলতে পারবেন এই তুমি রাজাকার? এই কথা আর বলতে পারবেন না, কারণ ওইখানে বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব ক্লোজ বন্ধু, মাঠের মুক্তিযোদ্ধা, ওই ইতিহাসের কাগজে না ভাই, কাগজে লেখা কলমে লেখা মুক্তিযোদ্ধা না, অরিজিনাল মুক্তিযোদ্ধা, বীর বিক্রম মুক্তিযোদ্ধা কোথায়? এখন জামাতে ইসলামে। কেন ওনাকে ধরে রাখতে পারলেন না? এখানেই তো একটা পরাজয়, যারা ওনাকে ধরে রাখতে পারলেন না। আর জামাতে ইসলাম এটা কি পাইলো জানেন? ওই উপরওয়ালার পরিকল্পনা, উপরওয়ালাই সব পরিকল্পনা করে দেয়। তো এমন একজনকে আইনা দিছে, এখন আর আপনি আঙ্গুল তুলে বলতে পারবেন না এই তুমি রাজাকার, তুমি আলবদর, 71-এর দুশ্মন, স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী কেন বলে জানেন? আসলে ওইটা হইলো তার রাজনৈতিক বিরোধী, তার অপোজিশন, বিপক্ষ দল, রাজনৈতিক বিরোধী দল। ওই রাজনৈতিক বিরোধী দলকে ট্যাগ লাগায়া স্বাধীনতা বিরোধী বানায়া এই দেশে রাজনীতি করতো, ওই রাজনীতির রাস্তা বন্ধ করে দিল। হ্যাঁ ভাই, আমি সেলুট জানাই কর্নেল অলি আহমদ সাহেবকে, আপনাকে সেলুট। আপনি ঠিক জায়গায় আসছেন, আপনি ঠিক মূল্যায়ন করতে পারছেন, আপনি বুঝতে পারছেন বাংলাদেশ কি চায়, বাংলাদেশের মানুষ কি চায়, এই যে মনের কথা বুঝতে পারতেছেন, এই জন্য আপনাকে সেলুট দিলাম ভাই। আখতারুজ্জামান সাহেবকে অনেকে মনে করেন এই যে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব, অনেকে পাগল মনে করে, অনেকে বলে আবুল তাবুল বকে। না ভাই, আবুল তাবুল বকে না, কষ্টে কষ্টে না বুঝছেন পাথর হয়ে গেছে। এই পাথর হয়ে যাওয়ার কারণ বুঝছেন, নিজের দলের কাছ থেকে বহু রকম অবজ্ঞা পাইছে, অবহেলা করা হয়েছে, দূরে সরাই দেওয়া হয়েছে, বিয়ে বাড়িতেও ডাকতো না, কারো মুসলমানিতেও ডাকতো না, ওনাকে কেউ চিনতো না, কেউ কথা বলতো না, এক ঘোড়া কইরা দিছিল। একজন মুক্তিযোদ্ধাকে আপনারা এক ঘোড়া কেন কইরা দিছিলেন? উচিত কথা বলে দেখা, তাই না? দেখেন উনিও চলে আসছে কোথায়? ওই যে যাদেরকে আপনারা রাজাকার বলতেন। ওই 71-এর দোকানের কাস্টমার আর নাই ভাই, দোকানের ঝাঁপ খুইলা লাভ নাই, ওই ব্যবসা বাণিজ্য এই দেশে বন্ধ। মানুষ বুঝতে পারছে যে মানুষকে আপনারা চদু বানায়া এত বছর ব্যবসা কইরা গেছেন, 71 আর স্বাধীনতা বিরোধী রাজাকার, ওই ব্যবসা আপাতত বন্ধ। নজিরবিহীনভাবে বিএনপি ও মির্জা ফখরুলের আসল রূপ ফাঁস, মানে এতটাই নোংরাভাবে যে এরকম কোনো নজিরই নেই। মুহূর্তে বিএনপি রাজনীতি 360 ডিগ্রি পাল্টে গেছে। দর্শক দেখেন, মানুষ যে কতটা পরিবর্তনশীল হতে পারে, কতটা পল্টিবাজ হতে পারে,
মুহূর্তের মধ্যেই একদম কথিত প্রগতিশীল থেকে একদম আল্লাহর ওলি আশরাফ আলী থানভী হয়ে যেতে পারে, কথিত। এটা বিএনপি এবং মির্জা ফখরুলদের দেখে বোঝে কত বড় ধান্দাবাজ এবং বাটপার। এই হচ্ছে বিএনপির চরিত্র। দেখেন 2018 সালের 29 ডিসেম্বরের খবর, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না মির্জা ফখরুল, মাস্ক পরে এই কথাটা বলেছিল। এরপরে আরো বলেছিল, মাস্ক পরে একবার বলেছিল করোনার সময়, কিন্তু এটা 18 সাল থেকে শুরু করেছে। কেন 18 সালে 29 ডিসেম্বর এটা কেন বলেছিল? ওই যে নির্বাচনের আগে আগে। কেন? ভারত যেন মনে করে যে না, বিএনপি ইসলামপন্থীদের সাথে কোনো সম্পর্ক রাখে না। এই রহস্যটা আগে বুঝি, যে নির্বাচনের কয়েকদিন আগে কেন বলেছিল, করোনার সময় এটা রিপিট। কিন্তু 18 সালের নির্বাচনের আগেই তারেক রহমান তার পররাষ্ট্র বিষয়ক যে দূত, তাকে ভারতে পাঠিয়ে মুসলেখা দিয়ে এসেছিল যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি আমরা করবো না, আমরা ভারত বিরোধিতা করবো না। এবং মির্জা ফখরুল দেশে বসে বলেছেন যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। কেন বলেছে? ভারতকে বুঝিয়েছে। ভারত, কারণ 18 সালের নির্বাচনটা ছিল ভারতের মধ্যস্থতা, ভারতের প্রতিশ্রুতিতে বিএনপি গিয়েছে। কারণ ডক্টর কামালের মতো একজন ধ্বজভঙ্গ নেতাকে, একজন এক্সপার্ট নেতাকে বিএনপি আব্বা মানবে? বিএনপি তো এত বোকা হওয়ার কথা নয়। ডক্টর কামালটা কে ভাই? তিনি কে? তার কি মেম্বার হওয়ার ভোট আছে? কোনো জনপ্রিয়তা আছে? তাকে কেউ মানে? আওয়ামী লীগ যাকে লাথি দিয়ে বের করে দিয়েছে, এরকম একজন গুরুত্বহীন আইনজীবী হিসেবে আইনাঙ্গনে আমরা তাকে সার্ভ করি। দ্যাটস ডিফারেন্ট। এখানে আইনি আলোচনা করছি না, জুরিসপ্রুডেন্সিয়াল আলাপ করছি না, ক্রিমিনাল প্র্যাকটিস, সিভিল প্র্যাকটিসে আলোচনা করছি না, এখানে পলিটিক্যাল আলোচনা করছি। আওয়ামী লীগ যাকে ফেলে দিয়েছে, যার সারা দেশে 1000 লোক নাই, যিনি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, তাকে আব্বা মেনেছে বিএনপি। কেন মেনেছে? ভারত বলেছে যে তোমাদেরকে 70টা সিটের ব্যবস্থা করে দেওয়া হবে, 18 সালে নির্বাচনে যাও, ডক্টর কামালকে নেতা বানো, জামাতকে সাইডলাইনে পাঠিয়ে দাও এবং নিজেদেরকে প্রমাণ করো যে আমরা প্রগতিশীল। প্রগতিশীল মানে হিন্দুত্ববাদী, এটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে প্রগতিশীল মানে হচ্ছে হিন্দুত্ববাদী এবং পুরোপুরি ভারতের দালাল। কেউ যদি দাবি করে যে আমি প্রগতিশীল, আপনি চোখ বুঝে ধরে নেবেন ভারতের দালাল, এতে কোনো সন্দেহ নেই। তো তোমরা একটু প্রগতিশীল হও, এবার 70টা দিব, পরের বার তোমাদের ক্ষমতা এনে দিব, এবার ডক্টর কামালকে নেতা বানো, জামাতকে সাইডলাইনে পাঠাও। তখনই বোঝেন না জামাতের সাথে আমাদের সম্পর্ক নাই, জামাত ঐক্যফ্রন্টে নাই। দেখেছেন এই যে ঐক্যফ্রন্টের আব্বা ডক্টর কামাল, এখানে কি জামাত আছে? নাই। তো এই যে প্রগতিশীল হওয়ার চেষ্টা, ভারতের যে অ্যাসাইনমেন্ট, এবার প্রগতিশীল হয়ে 70টা নাও, যদিও শেষে দিয়ে দিয়েছিল শূন্য কেটে 7টা, সব মিলে 70টা জায়গায় 7টা দিয়েছিল। কিন্তু ভারতের কথাই বিএনপি নির্বাচনে গিয়েছিল, তারেক রহমান বিশ্বাস করেছিল। খালেদা জিয়ার কাছে, খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য কাগজপত্র নিয়ে গিয়েছিল এবং সেখানে সেই সুযোগ দিত, জেলে থেকে নির্বাচন করবে। খালেদা জিয়া সেই কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপর খালেদা জিয়াকে বাদ দিয়ে গেছে। তো এই যে প্রগতিশীল হওয়ার যে ভারতের অ্যাসাইনমেন্ট, রয়ের অ্যাসাইনমেন্ট, সেই প্রগতিশীল হওয়ার ধান্দা থেকে মির্জা ফখরুল নির্বাচনের কয়েকদিন আগে বলেছে যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। মজার বিষয়, যেখানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা মাথায় পট্টি দেয়, হিজাব পরে, সবাই ধর্মবিরোধী সাজার চেষ্টা করে, ধর্মের কথা বলে, কোরআন সুন্নাহ বিরোধী আইন করবো না এই কথা বলে, এখন বলে যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করব। সেখানে নির্বাচনের 2-3 দিন আগে বলে যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। হিসাব মিলে কেন? ওই যে ভারতের কাছে, এখানে এই জনগণ কি বলে গালাগালি করে এটা ব্যাপার না, ভারতের কাছে আমাকে প্রগতিশীল হতে হবে, ভারতকে খুশি করতে হবে। এই জন্য নির্বাচনের আগে আওয়ামী লীগও নির্বাচনের আগে ধর্মবিরোধী সাজে, আর নির্বাচনের আগে ধর্মের বিরুদ্ধে কথা বলে, একমাত্র ভারতকে খুশি করার জন্য। তাহলে রহস্য বুঝতে পারছেন? এরপরে সেটা করোনাকালীন সময়, নানান সময় এগুলো চলতে থাকে। আর মির্জা ফখরুল তার মাধ্যমে কেন বলেছে? কারণ মির্জা ফখরুল আসলেই শরিয়া আইনে বিশ্বাস করে না। তার চেহারার দিকে তাকান, কোনো শরিয়ার ছাপ আছে? শরিয়া আইনে বিশ্বাস করলে স্থায়ীভাবে দাড়ি উঠেই পেত না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।